আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। নুসরাত জাহান মুন পুরো সংবাদ জুড়ে সাথে আছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। করোনায় টানা দ্বিতীয় দিনেও 101 জনের মৃত্যু। লকডাউনের চতুর্থ দিনে রাস্তায় বেড়েছে মানুষের পদচারণা, চেকপোস্টের তল্লাশি, গুনতে হচ্ছে জরিমানা। যাত্রী সংকট ও অবতরণের অনুমতি না মেলায় 7টি বিশেষ ফ্লাইট বাতিল। ভোগান্তির শিকার যাত্রীদের বিক্ষোভ, প্রতিকারের আশ্বাস কর্তৃপক্ষের। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করা হবে বললেন ওবায়দুল কাদের। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত কিংবদন্তি অভিনেত্রী কবরী। দেয়া হয় গার্ড অফ অনার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। দর্শক, শিরোনাম শুনছিলেন, বিস্তারিত সংবাদে যাচ্ছি। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 101 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 10,283 জনে। করোনায় দেশে পরপর 2 দিন শতাধিক মৃত্যু দেখল বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের অবহেলা আর অসচেতনতায় ঘটেছে এমন বিপর্যয়। নিজে সচেতন থাকার পাশাপাশি অন্যদের নিরাপদ রাখার পরামর্শ দিয়েছেন তারা। মোবালিক করিমের রিপোর্ট। করোনায় প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সর্বোচ্চ 101 জন মৃত্যুর ঘটনা পরপর দুদিনই ঘটল। আর দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,283 জন। মৃতের সংখ্যা বাড়লেও শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ 24 ঘন্টায় 3,473 জন নতুন রোগী শনাক্তের তথ্য দিয়েছে, যা আগের দিন ছিল 4,417 জন। নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার শুক্রবার 23.36% থাকলেও শনিবার তা কমে হয়েছে 21.46%। বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষের অবহেলাতেই পরিস্থিতির অবনতি ঘটছে। এত লোকের মৃত্যুতেও কারোই টনক নড়ছে না। এই সময়ে যে স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার আমাদের প্রত্যেকের, সেই জায়গাটা যথাযথভাবে হচ্ছে না। গত 4 দিন ধরে আমরা কিছুটা লকডাউনের মধ্যে নিয়ন্ত্রণ দেখতে পাচ্ছি। সে কারণে কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে। কারণ হচ্ছে যে আজকে আমরা লক্ষ্য করেছি যে শনাক্তের হার 21.86। তো আমরা আশা করব যে এই সময়ে যেন এই লকডাউনটা সঠিকভাবে যাতে জনগণ পালন করে, সেখানে সবাই যেন মনোযোগী হয়। করোনায় আক্রান্ত রোগীর ভর্তি নিয়ে বিভিন্ন হাসপাতালে শয্যা সংকট থাকলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানালেন ভিন্ন কথা। আমাদের প্রায় 800 শয্যার সংখ্যা রয়েছে, সেখানে আজকে 626 জন ভর্তি, প্রায় 150-এরও বেশি শয্যা কিন্তু খালি। আমরা প্রস্তুত ছিলাম যে হয়তো কালকে ছুটির দিন, শুক্রবার অনেক পেশেন্ট আমাদের কাছে আসবে, কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট যেটা, ওখানে আমরা 2টা ফ্লোরে বেশ কিছু সংখ্যক শয্যা আমাদের রয়েছে। আমরা যখন প্রয়োজন মনে করব এখানে যদি না দিতে পারি, সেখানে আমরা কিন্তু পেশেন্ট রাখতে পারবো। মোবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনে রাস্তায় বেড়েছে মানুষের পদচারণা। গণপরিবহন বন্ধ, চলাচল করছে ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী যানবাহন এবং রিকশা ও অটোরিকশা। কষ্টে রয়েছেন শ্রমজীবী ও সাধারণ মানুষ। লকডাউন কার্যকরে নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যৌক্তিক কারণ ছাড়া যারা ঘর থেকে বেরিয়েছে তাদের গুনতে হচ্ছে জরিমানা এবং ফেরত যেতে হচ্ছে বাসায়। বিস্তারিত জানাচ্ছেন স্কেলিটন। চতুর্থ দিনের লকডাউনে রাজধানীর সড়কে মানুষের পদচারণা বেড়েছে। গণপরিবহন বন্ধ থাকায় সড়কগুলো ছিল অনেকটা ফাঁকা। ব্যক্তিগত গাড়ি চলাচল করে আগের মতোই। তবে লকডাউনে বিপাকে সাধারণ মানুষ। এখন না বের হলেই নয়, বের হতেই হবে। প্রয়োজনে তাগিদ দিলে বের হতে হবে, পেটার তাগিদ দিলে বের হতে হবে। পুলিশে দল আর কি তামা করতে চলতে হবে, খাইতে হবে অনেক কিছু। প্রতিনিয়তই বের হইতে হয়, কিংবা সারাদিনে 2-4 বার বের হতে হয়, এরকম না। বাজার যদি না থাকে তো আমরা খামো কিভাবে? সড়কগুলো শুনশান ফাঁকা থাকলেও নগরীর অলিগলিতে উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধি মানে না কেউই। মানানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও নেই। স্বাস্থ্যবিধি না মানা শ্রমজীবী মানুষের কথা একটাই, করোনা নয়, খেয়ে বাঁচতে চায়। করোনা মানেন না আপনারা নাকি? করলো আমরা করলো নাই,
করে বিরাট আমরা চলতে যেতাম না করি। আমাদেরও তখন ওই ঘরে বসে থাকলে আমাদের তার পেট চলে না, আমাদের বাধ্য হয়ে ভাই বাড়ি হওয়া লাগে। কাঁচা বাজার ও মাছ বাজারে মানুষের ঢল। 3টা অফিস শেষ, দোকানও 3টা শেষ, অফিস থেকে এসে বাজার করবো কোন সময় আমরা? 5টা পর্যন্ত সময় দিয়ে দেয়, তাহলে একটু ভালো হয়, আনাইলে সব একবার চাপ পড়ে যায়। মানুষের সমাগম বেশি, তারপর করতে বাজার করে খাইতেই হতো, এই জন্য বাজার আসা। খাইতে হইলে বাজার করতে হবে, আমি শুধু বাজারের জন্য আসছি, এছাড়া না এই যে আমরা দিলে কথা বোঝা যায় না। লকডাউন চললে তো খাওয়া লাগবে, এই জন্য কাঁচা বাজার করা লাগে। লকডাউন কার্যকরে রাজপথে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় তারা। যৌক্তিক কারণ না দেখাতে পারলে নেওয়া হয় আইনি ব্যবস্থা। আমাদের দায়িত্ব, আমরা দায়িত্ব পালন করছি, যে বিনা কারণে যে আসছে তাদের আমরা আইনের ব্যবস্থা নিচ্ছি, যাদের মুভমেন্ট পাস আছে, যাদের আছে তাদের আমরা ছেড়ে দিই। হঠাৎ করেই সড়কে বেড়েছে অ্যাম্বুলেন্সের চলাচল। স্কেলিটন, মাই টিভি, ঢাকা। অবতরণের অনুমতি না পাওয়া এবং যাত্রী কম থাকায় বিশেষ ফ্লাইট চালুর প্রথম দিনেই বাংলাদেশ বিমানের 5টি সহ বাতিল হয়েছে মধ্যপ্রাচ্যের 7টি ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়ে হাজারো যাত্রী। ফ্লাইট বাতিলের পেছনে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। আর পররাষ্ট্র প্রবাসী কল্যাণ সচিব প্রবাসীদের ভিসা সহ অন্য সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। এস এম আরিফের রিপোর্ট। করোনার কারণে দেশে আটকা পড়া প্রবাসীদের কর্মস্থলে ফেরানো এবং দেশে ফিরতে আগ্রহীদের জন্য বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। চালুর প্রথম দিনে 14টি ফ্লাইটের অর্ধেকই বাতিল করে বিমান কর্তৃপক্ষ। ফ্লাই দুবার একটা যে শিডিউল ছিল তারা ক্যান্সেল করেছে যাত্রী কমের জন্য। মধ্যরাতে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে তারা তাদের ফ্লাইটগুলি ক্যান্সেল করতে হয়েছে বিকজ তারা ওই ডেস্টিনেশন কান্ট্রিগুলোতে ল্যান্ডিং পারমিশন এখনো পায় নাই। ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কর্মস্থলে ফিরতে না পেরে বিমানবন্দরে অবস্থান নেন তারা। ওনারা আমাদেরকে কোনো একটা মেসেজও করে নাই এবং আমাদেরকে কোনো একটা ইনফরমেশনও করে নাই। 5 টাকা ভাড়া 15 টাকা দিয়ে আসছে। মেসেজ আসছে 6 ঘন্টা আগে ভিতরে ঢোকা লাগবে। এয়ারপোর্টে আসার পর আমরা শিডিউল দেখে তারপরে জানছি। এই লকডাউনের ভিতরে আমরা আসে অনেক টাকা পয়সা খরচ, এখন এখানে খাওয়ার মতো টাকা পয়সা নেই রমজানের ভিতর। ভিসার মেয়াদ কম থাকায় অনেকের চোখে মুখে হতাশার ছাপ। কর্মস্থলে ফেরা নিয়ে সংশয় তাদের। করোনা টেস্ট করালাম 3000 টাকা দিয়ে, তো করার পরে এখন দেখেন কি হয়রানি আমাদের। আমার ভিসার মেয়াদও বেশি দিন নাই। নামাজ পড়ে আসছি, কত তাড়াতাড়ি টাকা আসো, আগামীকাল 2:50 ফ্লাইট। আসলাম এখানে এসে শুনি আরেক কথা। কি ব্যবহার করতেছে, তার চেয়ে রোহিঙ্গা ভালো। তাহলে আমাদেরকে নিয়ে ওইখানে রাখো, আমার ফ্যামিলিরে ঘর দিবে, খানা দিবে, এখানে থাকলে লাভ কি? যদি আমার ক্যান্সেলের বিষয়টা ক্যান্সেল হয়েছে কেন, তাহলে আমি আর চাওয়া সম্ভব হতো, আমার 5 লাখ টাকা জোগাড় করে বিদেশ চাওয়া সম্ভব হতো না। আমার বড় ছাড়া আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্টদের নিয়ে সভা করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। মিটিং শেষে যাত্রীদের আবাসন সংকট সহ দ্রুত পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। আমরা আপনাদের জন্য হোটেল বরাদ্দ রেখেছি এবং যতক্ষণ ইভেন্টের আমরা এখন রাত 3টায় যে ফ্লাইটটা যাবে, যদি 3টার সময় এই পারমিশনটা পেয়ে যাই তাহলে আপনাদেরকে এই রাত 3টাতেও অ্যাকোমোডেট করার আমাদের ইচ্ছা আছে। ভিসার মেয়াদ সহ প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে সরকারের পক্ষ থেকে দেয়া হয় আশ্বাস। আমরা সৌদি আরবে বা সেই দেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা তাদের যে হোম মিনিস্ট্রি আছে তাদের সাথে যোগাযোগ করে আপনাদের এটা বাড়ানোর জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব। যেখানে যেটা মিস হয়েছে ওই অন্য কোনো প্রান্তের অসুবিধার কারণে সেটি আমরা দেখছি। আমরা এইটুকুই বলতে পারি, সব কিছু আমাদের সব সমাধান আমাদের হাতে নাই। ফ্লাইট বাতিলের বিষয়টি খতিয়ে দেখার কথা জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সিভিল এভিয়েশনের পক্ষ থেকে আমরা এটা দেখবো যে ওই দেশের কোনো গাফিলতি আছে কিনা ওই এন্ড থেকে, এবং আমাদের এখানে সময় মতো তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। এদিকে আগামীকাল সন্ধ্যা থেকে চলবে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট। সৌদি যাবার জন্য 14 থেকে 17 এপ্রিল যাদের টিকিট ছিল তাদের নতুন করে টিকিট দেওয়া হবে। যাদের টিকিট 20 এপ্রিলের পর তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এদিকে বিশেষ ফ্লাইটের খবরে সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসে জড়ো হন প্রবাসীরা। ফ্লাইটের বিষয়ে সঠিক তথ্য না পেয়ে সড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। কোনো তথ্য দিতেছে না, কোনো না বাংলাদেশ বিমান না সৌদি এয়ারলাইন্স, কোথাও থেকে না। 11 তারিখে ঢাকায় আসছিলাম, ফিরে গেছি, আবার শুনছি আজকে থেকে ফ্লাইট চালু হওয়ার কথা ছিল, গত রাত্রে ঢাকায় আসছি। আমার ফ্লাইট আজ রাত 12টা 40 ছিল। আমাদেরকে কোনো একটা অ্যানসার দিতেছে না।
আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান নেতারা। শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, করোনার চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তিকেও পরাজিত করা হবে। রাকিব হাসানের রিপোর্ট। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। 1971 সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার সদস্যরা আনুষ্ঠানিক শপথ নেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 17 এপ্রিল থেকেই স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানেই ঘোষিত হয় স্বাধীনতার ঘোষণাপত্র। মুজিবনগর সরকারের অধীনেই পরিচালিত হয় মুক্তিযুদ্ধ। সেই ঘোষণাপত্র মোতাবেক দিবসটি উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পর শ্রদ্ধা জানান যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের করোনা মোকাবেলার পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমাদের সামনে আসলে দুটি চ্যালেঞ্জ। একটি চ্যালেঞ্জ হচ্ছে প্রাণঘাতী যে করোনা আজকে আঘাত এনেছে বাংলাদেশে। এই করোনাকে প্রতিরোধ করা এবং পরাজিত করা সঙ্গে সঙ্গে আজ মুজিবনগর সরকার তথা স্বাধীনতার চেতনার শত্রু সাম্প্রদায়িকতাকে রুখতে হবে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। শ্রদ্ধা নিবেদন শেষে মুজিবনগর দিবসের গুরুত্ব তুলে ধরে হেফাজতে ইসলামের নামে সাম্প্রদায়িক অপশক্তির উত্থানে সরকারের দায় আছে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সরকারের দায় আছে বলেই সরকার যতটুকু নমনীয় হয়েছে, হয়তো অনেকেই এটা ভালো চোখে দেখছেন না, তারপরেও বলবো যে রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের অনেক কিছুই বিবেচনায় নিয়ে কাজ করতে হয়। সরকার স্লো বাট স্টেডি যে কথাটা বলে সেইভাবেই তারপর দেখছেন যে সেই সমস্ত সন্ত্রাসীদের কিভাবে ধরা হচ্ছে, আইনের আওতায় আনা হচ্ছে। শ্রদ্ধা নিবেদন শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠীর মূল পৃষ্ঠপোষক হলো বিএনপি। হয় তারা ইতিহাসকে অস্বীকার করতে চায়, কিন্তু ইতিহাস হচ্ছে এই সরকারের অধীনেই জিয়া রহমান 400 টাকা বেতনে চাকরি করতেন। এবং আজকে এই স্বাধীনতা বিরোধী অপশক্তি, সাম্প্রদায়িক গোষ্ঠী যারা দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের মূল পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ক্রেতার আশায় বাহারি ইফতার সাজিয়ে রাখলেও এবার ক্রেতা কম পুরনো ঢাকার ঐতিহ্যবাহী ইফতার সরবরাহকারী প্রতিষ্ঠানে। এ কারণে হতাশ বিক্রেতারা জানিয়েছেন, পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই চলছে বেচাকেনা। তবে লকডাউনে বাধা পেরিয়ে যারা আসছেন তারা বলেন, ঐতিহ্য রক্ষা আর বৈচিত্র্য আনতেই প্রয়োজনীয় ইফতার সামগ্রী কিনছেন তারা। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। পুরনো ঢাকা লালবাগের ইফতার সামগ্রীর ঐতিহ্য বহুদিনের। পেস্তার শরবত, হালিম, জিলাপি, দই, চাপসহ হরেক রকমের বাহারি ইফতার সামগ্রীর পসরা সাজানোর দোকানে। যাদের জন্য এত আয়োজন, লকডাউন ও করোনা সংক্রমণের ভয়ে কাঙ্ক্ষিত সেই ক্রেতার তেমন দেখা নেই। আগতরা জানান, কেউ অতি প্রয়োজনে, কেউ বা ইফতারে বৈচিত্র্যতা আনতেই কিনতে এসেছেন। বাসায় আছে এখানে কিছু স্পেশাল আইটেম আছে যেগুলো তো বাসায় বানানো যায় না, এগুলো মজা অনেক, এগুলো তার হবে না বাসায়, যার কারণে আসা। তো পেস্তা বাদামের শরবত নিচ্ছে 170 টাকা, আপনার নানরুটি আছে 50 টাকা আছে, 100 টাকা আছে। স্বাস্থ্যবিধি মেনেই চলছে বেচা কিনা। আছে হ্যান্ড স্যানিটাইজার, মানা হচ্ছে সামাজিক দূরত্ব। গরুর তেহারি নিচে 1 বল আর লাবাং নিচে 2 লিটার। বাসায়ও বানায়, তারপর বাইরেরটা খাইতে হয় মাঝে মাঝে। না, ভালোই তো আছে, স্বাস্থ্যবিধি তো সবকিছু নিয়মকানুনের ভিত্তিতে আছে। রোজার চতুর্থ দিনেও ক্রেতাদের সাড়া না মেলায় লোকসানের শঙ্কায় দোকানিরা। এখন তো হিসাবে লসই হইতেছে, আমাদের লোকসানই হইতেছে, কারণ লকডাউনের জন্য মানুষজন বের হইতে পারতেছে না, সব দোকানপাট বন্ধ, মানুষজন তো রাস্তাঘাটে বেরোতে পারতেছে না, যানবাহন নাই, পরিবহন নাই। মানে আমাদের সবারই তো জীবিকা এটার মধ্যে সীমাবদ্ধ আছে। আমরা যদি এই দোকানটা বন্ধ করে দিই তো অনেকগুলি লোক কর্মক্ষেত্র বেকার হয়ে যাবে। আমরা যে করোনা যে মুক্ত হইতে পারি তাহলে তো বলতে হবে না, লোকজন এমনি
আগের মতো হয়ে যাবে। আর এখন যে অবস্থা আছে বেশিরভাগ লোকই মানে ভয় পেতেছে। লকডাউন শিথিল হলে এবং করোনা পরিস্থিতির উন্নতি হলে আবার জমজমাট হবে লালবাগের ঐতিহ্যবাহী ইফতার বাজার। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কয়লা বিদ্যুৎ কেন্দ্রে বেতন ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভে গুলির ঘটনায় 5 জন নিহত হয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ 4 জন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। সকাল 10টার দিকে সংঘর্ষের এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আহমেদ রেজা, রনি, শুভ, মোহাম্মদ রাহাত এবং হাবিবুল্লাহ। বিক্ষোভের ঘটনায় শ্রমিকদের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। বাঁশখালী থানার ওসি আজিজুল ইসলাম জানিয়েছেন, আহত 11 জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গন্ডামারা পুলিশ ফাঁড়ির 3 সদস্য আহত হয়েছে বলে জানান তিনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রীলঙ্কায় 2 দিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে টাইগাররা। প্রথম দিনে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত ছিলেন লাল দলের ব্যাটসম্যানরা। টপ অর্ডারে নিজেদের ঝালিয়ে নেন তামিম সাইফ, শান্তরা। 63 রান করে রিটায়ার্ড নেন তামিম সাইফ, রিটায়ার্ড নেন 52 রানে। অর্ধশতক করেন শান্ত। দ্বিতীয় দিনে ব্যাট করবে মমিনুল হকের সবুজ দল। টপ অর্ডারের রান পাওয়ায় সন্তুষ্ট প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার মতে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টেস্টে আরও ভালো দল করবে। আমাদের টপ অর্ডাররা যথেষ্ট ভালো ব্যাটিং করেছে এবং বোলাররাও যথেষ্ট চেষ্টা করেছে লাইন লেন্থে ভালো জায়গায় বল করেন। ওভারঅল আমি বলবো দিস ইজ এ ভেরি গুড প্র্যাকটিস ম্যাচ এবং এটা আমাদের আরেকদিন আগামী দিন খেলা আছে। এটা খেলার পরে পুরোপুরি আমরা প্রিপারেশন নিতে পারবো টেস্ট ক্রিকেটের জন্য। দর্শক, সংবাদ শেষ করব, শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। করোনার দ্বিতীয় দিনেও 101 জনের মৃত্যু। লকডাউনের চতুর্থ দিনে রাস্তায় বেড়েছে মানুষের পদচারণা। চেকপোস্টে তল্লাশি, গুনতে হচ্ছে জরিমানা। যাত্রী সংকট অবতরণের অনুমতি না মেলায় 7টি বিশেষ ফ্লাইট বাতিল। ভোগান্তি শিকার যাত্রীদের বিক্ষোভ, প্রতিকারের আশ্বাস কর্তৃপক্ষের। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করা হবে বললেন ওবায়দুল কাদের। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত কিংবদন্তি অভিনেত্রী কবরী। দেয়া হয় গার্ড অফ অনার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।